হে এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এক্সরোসি এবং মজুলের সূত্র নিয়ে কথা বলবো। এখান থেকে পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, তাদের উত্তর কিভাবে লিখতে হয় এবং তাদের কনসেপ্টগুলো খুব প্রিসাইজলি পড়ে নেবো, এবং কিছু নিউমেরিক্যাল যেগুলো পরীক্ষাতে আসতে পারে এই ধরনের নিউমেরিক্যাল দেখবো। এই জায়গা থেকে 3 নম্বরের কোশ্চেন আসে। তোমরা পুরো অ্যাটমিক ফিজিক্স থেকে 3 নম্বরের প্রশ্ন আসার মানে চান্স খুব বেশি, এবং এই জায়গাটা থেকে তো আসার প্রবাবিলিটি আমার মনে হয় খুব বেশি। তো এক্স রে কী, কীভাবে কাজ করে, মজুলের সূত্র কী, কী রকম কী চলে, তাদের মধ্যে জিনিস কী কী রয়েছে সব কিছু দেখবো। সবার প্রথমে আমরা দেখি এক্স রে কী। এক্স রে হচ্ছে একটি অতিবেগুনি রশ্মির চেয়েও কম তরঙ্গ দৈর্ঘ্যের কিন্তু বেশি শক্তি সম্পন্ন তড়িৎচুম্বকীয় বিকিরণ। এর তরঙ্গ দৈর্ঘ্য সাধারণত 0.101 ন্যানোমিটার থেকে 10 ন্যানোমিটারের মধ্যে থাকে। ক্লিয়ার? উচ্চ বেগের ইলেকট্রন যখন ভারী ধাতব লক্ষ্যবস্তুর উপর আঘাত করে তখন এক্স রশ্মি উৎপন্ন হয়। কিভাবে উৎপন্ন হয়, কি কি থাকে সেখানে, বৈশিষ্ট্যমূলক নিরবিচ্ছিন্ন এক্স রশ্মি কী জিনিস, সব কিছু আলোচনা করব। এক্স রশ্মির বর্ণালী সাধারণত দুই প্রকার, অবিচ্ছিন্ন বা নিরবিচ্ছিন্ন এবং বৈশিষ্ট্যমূলক। তোমাকে যদি বলে এক্স রশ্মির বৈশিষ্ট্য লেখো, তাহলে এই বৈশিষ্ট্যগুলো তুমি লিখতে পারো যে এক্স রশ্মি তড়িৎচুম্বকীয় বিকিরণ, এদের তরঙ্গদৈর্ঘ্য সাধারণত খুবই কম থাকে। এক্স রশ্মি অত্যন্ত উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন, যেরকম কাগজ, কাঠ, নরম টিস্যু মানে হাতের যে সমস্ত কোষগুলো রয়েছে সেগুলোকে ভেদ করতে পারে। এক্স রশ্মি সরলরেখায় আলোর বেগে চলে, তার কারণ এক্স রশ্মি একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আমরা পড়েছিলাম ইএম ওয়েভ কী জিনিস, সেটা কীভাবে কাজ করে সেসব দেখেছিলাম। কোনো বৈদ্যুতিক আধান নেই এর, কোনো রকম আধান সে নিয়ে যায় না, কারণ এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, কোনো চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না। গ্যাসকে আয়নিত করতে পারে এবং ফটোগ্রাফিক প্লেটের উপর ক্রিয়া করে। এক্স রশ্মি ফ্লুরোসেন্স সৃষ্টি করতে পারে না। ফ্লুরোসেন্স কী জিনিস সেসব নিয়ে আজকে ডিসকাশন বিষয় নয়, বাট এই ছটা তুমি এক্স রশ্মির বৈশিষ্ট্য লিখতে পারো। এবার এক্স রশ্মির উৎপাদন সম্পর্কে লিখি, যে দেখি যে এক্স রশ্মি কীভাবে উৎপন্ন হয়। দেখো, আমাদের এরকম বায়ুশূন্য একটা নল নেওয়া হয়, সেখানে একটা টাংস্টেনের অ্যানোড করা হয়। অ্যানোড অর্থাৎ সেটা পজিটিভলি চার্জ করা হয়, এবং এটা একটা ক্যাথোড গান থাকে। গান মানে একটা ইলেকট্রন গান। সেখান থেকে ইলেকট্রনকে কী করা হয়, খুব হাই ভোল্টেজের মধ্যে বিক্ষেপ করা হয়, মানে ছোড়া হয়। এবার এই ইলেকট্রনগুলো যখন ওই টাংস্টেন অ্যানোডে এসে ধাক্কা লাগে, সেখান থেকে দেখা তো যায় না, বাট ফটোগ্রাফিক প্লেট রাখলে সেখানে দেখা যায় যে অদৃশ্য কিছু আলো এসে পড়েছে। সেই জায়গাগুলোকে আমরা কি বলবো, সেগুলো বলবো যে সেখান থেকে এক্স রশ্মি স্পেকট্রাম বেরোচ্ছে। অর্থাৎ একটা ক্যাথোড, সেই ক্যাথোড অর্থাৎ ইলেকট্রন গান থেকে যদি টাংস্টেনের উপর খুব হাই ভোল্টেজে ইলেকট্রন গিয়ে আঘাত করে, সেখান থেকে এক্স রশ্মি নির্গত হয়। এবার সেটা দু প্রকারে নির্গত হতে পারে, কারণ আমরা প্রথমেই পড়েছি এক্স রশ্মি দুই রকম হয়। একটা হচ্ছে নিরবিচ্ছিন্ন এক্স রে বা কন্টিনিউয়াস এক্স রে। এটাকে কন্টিনিউয়াস এক্স রে বলে। কন্টিনিউয়াস এক্স রে কীরকম নির্গত হতে পারে একটুখানি তোমাদেরকে বুঝিয়ে দিই। দেখো, যখন টাংস্টেনের অণুটাকে আমরা দেখছি বা পরমাণুকে দেখছি, তখন টাংস্টেন মেবি তার ভিতরে একটা এরকম পজিটিভলি চার্জ থাকবে। আচ্ছা, নেগেটিভলি চার্জ ইলেকট্রনগুলো তার চারপাশে ঘুরতে থাকবে। এটা কোন জায়গাটা বলছেন স্যার? আমি বলে দিচ্ছি, এই যে টাংস্টেনের এই পুরো এটা রয়েছে, এই জায়গাটাকে আমি জুম আউট করলাম। এখানে এখানে যে কোনো একটা অণু তো এরকমই দেখতে হবে, টাংস্টেনের যে কোনো একটা অ্যাটম এরকম দেখতে হবে। তার ভিতরে পজিটিভলি চার্জ থাকবে আর নেগেটিভলি ইলেকট্রনগুলো চারিদিকে ঘুরবে। এটাও ধরো এরকম ইলেকট্রন ঘুরছে, ধরো চারিদিকে এরকম ইলেকট্রন ঘুরছে। এবার বাইরে থেকে আমি কি করেছি, এই রকম জোরে একটা ইলেকট্রনকে, মানে ক্যাথোড থেকে একটা ইলেকট্রনকে জোরে এরকম ছুঁড়েছি। তো আলটিমেটলি কী করবে, এই ইলেকট্রনটা একটা গতিশক্তি নিয়ে যাবে, কত হাফ এম ভি স্কোয়ার একটা গতিশক্তি নিয়ে যাচ্ছে। এবার সে যখন এইরকম একটা অণুকে দিয়ে পাস করবে, তখন দেখা যাবে যে এই পরমাণুর পজিটিভ আধান দ্বারা আকর্ষিত হয়ে যাচ্ছে। এই পরমাণুর পজিটিভ আধান দ্বারা দেখা যাবে যে আকর্ষিত হয়ে তার পথ এরকম করে চেঞ্জ করে নিচ্ছে, এবং এই আকর্ষণের ফলে এই যে ইলেকট্রনটা এলো, অর্থাৎ এখানে যে ধাক্কা লাগলো যেটা বলছি, সেটা মেবি ইলেকট্রনটা বেরিয়ে যাচ্ছে টাচ না করে। বাট এর প্রথমে একটা শক্তি ছিল হাফ এম ভি স্কোয়ার, কিন্তু যখন এখানে আকর্ষণ বল করেছে, মানে পরমাণুর যখন ভেতরে কেন্দ্রকটা পজিটিভলি চার্জ যখন তাকে আকর্ষণ করেছে, তখন দেখা যাবে যে তার গতিশক্তি কিছুটা কমে গেছে, হাফ এম ভি ড্যাশ স্কোয়ার হয়ে গেছে। এই যে গতিশক্তিটা কমলো, এই গতিশক্তিটা কি করবে, এক্স রশ্মি হিসাবে সে বেরিয়ে চলে আসবে। অর্থাৎ এই শক্তির যে ডিফারেন্সটা হচ্ছে, সেটা একটা এক্স রে জন্ম দেবে। প্রথমে ছিল শক্তিগত হাফ এম ভি স্কোয়ার, এই ইলেকট্রনটা, যে ইলেকট্রনটা এখান থেকে ছেড়েছি, সেই ইলেকট্রনটা যখন টাংস্টেন অণুতে ধাক্কা লাগলো, তখন দেখা গেল যে তার ভিতরের যে পজিটিভ আধান ছিল, সেই পজিটিভ আধান এই ইলেকট্রনটাকে কিছুটা আকর্ষণ করে সরিয়ে দিয়েছে, বা কিছুটা শক্তি তার নষ্ট করে ফেলেছে। নষ্ট করার ফল তার অন্তিম শক্তিগত হাফ এম ভি ড্যাশ স্কোয়ার হয়ে গেছে। এই যে শক্তি ডিফারেন্সটা করছে, এই শক্তি ডিফারেন্সটাই এক্স রে হিসাবে নির্গত হচ্ছে। যদি তোমাদেরকে একটা অ্যাজাম্পশন দিয়ে দিচ্ছি, যে প্রথমে ধরো 10 ইউনিট শক্তি নিয়ে যাচ্ছিল, এবার তাকে আকর্ষণ করে যখন সরিয়ে দিয়েছে, তার শক্তি হয়ে গেছে 5 ইউনিট বা 4 ইউনিট শক্তি হয়ে গেছে। তাহলে শক্তি ডিফারেন্স কত হয়ে গেছে, 10 - 4 ইউনিট। এই যে 6 ইউনিট শক্তি ডিফারেন্স হলো, সেটাই এক্স রে নিয়ে বেরোচ্ছে। এবার এক্স রে এই শক্তিটা কত দাঁড়াবে, এই শক্তিটা দাঁড়াবে এইচ নিউ, কারণ আমরা জানি যে শক্তির ডিফারেন্স বা প্রত্যেকটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের শক্তি কত, এইচ নিউ হয়, বা এটাকে আমরা এইচ সি বাই ল্যামডা বলতে পারি। এটা গেল আমাদের কন্টিনিউয়াস এক্স রে। কেন কন্টিনিউয়াস এক্স রে বলে তাকে?
তার কারণ এর তীব্রতার সাথে তরঙ্গদৈর্ঘ্য যদি গ্রাফ আঁকি আমি, তাহলে আমি তার গ্রাফটা দেখতে পাবো যে সে গ্রাফটা এরকম দেখতে হচ্ছে। আমি যদি তীব্রতার সাথে তরঙ্গদৈর্ঘ্যের গ্রাফ আঁকি, এই যে গ্রাফ তরঙ্গদৈর্ঘ্য, এটা ধরো সে আলো তীব্রতা, দেখা যাবে যে গ্রাফটা এরকম দেখতে হচ্ছে, কিছুটা এরকম দেখতে হচ্ছে। বোঝা গেল? এটা কন্টিনিউয়াস ভাবে বেরোচ্ছে, মানে অতটা কিছু অসুবিধা হচ্ছে না তার। বাট আর একভাবে উৎপন্ন হতে পারে যেটাকে বৈশিষ্ট্যমূলক এক্স রে বলবো। আরেকভাবে উৎপন্ন হতে পারে এক্স রে, যেটাকে আমরা বৈশিষ্ট্যমূলক এক্স রে বলবো। আচ্ছা, এগুলো কেন ডিসকাস করছি? কারণ এখান থেকে তোমাকে জিজ্ঞেস করে নিতে পারে যে কন্টিনিউয়াস এক্স রে কীভাবে উৎপন্ন হয়, বা অবিচ্ছিন্ন এক্স রে কীভাবে উৎপন্ন হয়, বা বৈশিষ্ট্যমূলক এক্স রে কীভাবে উৎপন্ন হয় ব্যাখ্যা করো। 2 নম্বরে দিয়ে দিল, তুমি কি করবে? তোমাকে তো ব্যাখ্যা করতে হবে। সেই জন্য এগুলোকে দেখিয়ে দিচ্ছি, আমি অ্যান্সারটা লিখে রেখেছি যে কীভাবে উৎপন্ন হচ্ছে তার গোটা অ্যান্সারটা। আচ্ছা, এইটা ধরো এই টাংস্টেনের পরমাণুটা, এর ইলেকট্রনগুলো চারিদিকে ঘুরছে। আমি খুব একটা অ্যাকিউরেট আঁকছি না, বাট তোমরা বুঝতে পারছো। ইলেকট্রনগুলো যেরকম ছিল বেশ কিছুভাবে বৈশিষ্ট্যমূলক এক্স রে উৎপন্ন হতে পারে। বাট তার মধ্যে একটা জিনিস তোমাকে দেখাচ্ছি। ধরে নাও যে এই যে ইলেকট্রনটা এলো, সেই ইলেকট্রনটা গিয়ে সোজা সাপটা, মানে খুব রেয়ার কেস, বাট এই ইলেকট্রনটাকে ধাক্কা মারলো। যখন ধাক্কা মারলো, এইখানের যে ইলেকট্রনটা সে আর থাকতে পারলো না, সেই এনার্জিকে শোষণ করে নিল। ইলেকট্রনটা নর্মালি কী হচ্ছিল, যে যাচ্ছিল এরকম সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছিল, মানে আকর্ষণ করে তাকে বার করে দিচ্ছিল। বাট খুব রেয়ার একটা কেসে এই ইলেকট্রনটা যখন পরমাণুর ইলেকট্রনকে ধাক্কা দেবে, সেই ইলেকট্রনটা তো বেরিয়ে গেল পরমাণু থেকে। এবার এই জায়গাটা পূরণ করতে দেখা যাবে যে এরকম পরবর্তী কক্ষের কোনো ইলেকট্রন এসে এই গ্যাপটাকে পূর্ণ করে দিচ্ছে। এবার এই যখন কক্ষস্তর চেঞ্জ করছে, তখন তোদের মনে আছে আগের চ্যাপ্টারেই তোদের পড়ানো হয়েছিল, যখন কক্ষস্তর চেঞ্জ করছে সে খুব হাই একটা শক্তির কি ছাড়বে, একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ছাড়বে। কারণ আমরা আগের চ্যাপ্টারেই পড়েছি না, যে বর্ণালী যখন পড়েছি তখন আমরা বলেছি যে এরকম হাই এনার্জি থেকে যখন লো এনার্জিতে ইলেকট্রন পড়ে তখন কি হয়, তখন সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ছাড়ে বা একটা আলো ছাড়ে বাইরে। তো এই ধরনের যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলো ছাড়ছে সেটা আমার বৈশিষ্ট্যমূলক এক্স রের পার্ট। বোঝা গেল? দুইভাবে, এটা আরও অনেকভাবে হতে পারে। তুই বলবি যে স্যার ইলেকট্রন নিয়ে বাইরে তো নাও যেতে পারে, সে এইখানে চলে আসতে পারে, সে আবার ফিরে যেতে পারে, অনেকভাবে হতে পারে। বাট একটাভাবে তোকে দেখালাম যে মেবি একে ধাক্কা লেগেছে, এই এনার্জি নিয়ে বাইরে চলে গেছে পরমাণুর। এবার এই গ্যাপটা তো পূর্ণ করতে হবে, সেই গ্যাপটা পূর্ণ করতে উপরের কক্ষপথের কোনো ইলেকট্রন গিয়ে সেই গ্যাপটা ফিল করবে। যখন সে গ্যাপটা ফিল করবে তখন দেখা যাবে যে সেখানে এক্স রে একটা উৎপন্ন হচ্ছে। এই ধরনের এক্স রেকে বৈশিষ্ট্যমূলক এক্স রে বলে। এবং এদের যে গ্রাফটা তরঙ্গদৈর্ঘ্যের সাথে তীব্রতার যে গ্রাফটা আসবে সেটা কীরকম দেখতে হবে, নর্মালি অবিচ্ছিন্ন রেখার জন্য কীরকম দেখতে হচ্ছিল, সরি তীব্রতা আই, সেটা দেখতে হচ্ছিল এরকম, এরকম যাচ্ছিল, এরকম কমে যাচ্ছিল। বাট বৈশিষ্ট্যমূলকের ক্ষেত্রে মাঝে মাঝে হঠাৎ করে এক একটা চূড়া উৎপন্ন হবে, অর্থাৎ তরঙ্গদৈর্ঘ্যের মানটা বা তীব্রতার মানটা সেক্ষেত্রে খুব বেশি, এখানে একটা মেবি হতে পারে, এখানে একটা আরও বেশি একটা হতে পারে, এরকম। বোঝা গেল? এই চূড়াগুলোর এক একটা নাম আছে, মেবি এটার নাম কে আলফা, মেবি এটার নাম কে বিটা, এগুলো কী জিনিস পরে আবার আলোচনা করছি। বাট এই হচ্ছে বৈশিষ্ট্যমূলক এক্স রে। কীভাবে উৎপন্ন হচ্ছে মনে আছে? বুঝতে পারা গেল কীভাবে উৎপন্ন হচ্ছে? তো দুভাবে উৎপন্ন হতে পারে, আবার বলে দিচ্ছি, রিপিট করে দিচ্ছি। একটা হচ্ছে ইলেকট্রন যখন আমি আঘাত করছি এই ক্যাথোড থেকে টাংস্টেনের অ্যানোডে যখন আসছে, তখন ইলেকট্রন তো ম্যাক্সিমাম তো এটাই, কারণ পরমাণুর ম্যাক্সিমাম অংশ ফাঁকা, তো সোজা সাপটা গিয়ে সে পরমাণুর কেন্দ্রক দ্বারা আকর্ষণ, কারণ এটা নেগেটিভ ইলেকট্রন, পরমাণুর কেন্দ্রক পজিটিভ, তাকে আকর্ষণ করে সরিয়ে দিচ্ছে। যখন তাকে আকর্ষণ করছে তার শক্তি কিছুটা কমে যাচ্ছে। অর্থাৎ ধরো কেউ দৌড়াচ্ছে, মানে একটা রানার দৌড়াচ্ছে, আমি পাশে দর্শক হয়েও তার হাতটাকে ধরে টেনে দিলাম, কি হবে, তার গতিবেগে বাধাপ্রাপ্ত হচ্ছে এবং তার গতিবেগটা বেগে যাচ্ছে। তার যে সোজা সাপটা দৌড়াচ্ছিল তাকে টেনে তুই দিয়েছিস, সে সাইডে সরে চলে এলো এবং তার শক্তি বা গতিশক্তি কিছুটা কমে গেল। এই যে গতিশক্তি ইলেকট্রনে কমছে সেটাই এক্স রে হিসাবে বেরিয়ে আসছে। এটা গেল কন্টিনিউয়াস এক্স রে, খুব সোজা সাপটা বিষয়। বাট বৈশিষ্ট্যমূলক এক্স রে কী হচ্ছে, খুব রেয়ার কেসে দেখা যাচ্ছে এমন এনার্জি আসছে, সেই এনার্জির ইলেকট্রনটা একটা ইলেকট্রনকে বার করে দিচ্ছে পরমাণু থেকে। যখন বার করে দিচ্ছে সেখানে একটা ভয়েড বা একটা গ্যাপ সৃষ্টি হচ্ছে। সেই গ্যাপটাকে পূরণ করার জন্য উচ্চ কক্ষপথে বা উচ্চ শক্তি স্তরের ইলেকট্রনটা সেখানে গিয়ে পৌঁছাচ্ছে। যখন পৌঁছাচ্ছে তখন দেখা যাচ্ছে কি, যে তার একটা শক্তি বেরিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে বৈশিষ্ট্যমূলক এক্স রে। এবং সেগুলো দেখতে কন্টিনিউয়াসের গ্রাফ এরকমই হয়, সোজা সাপটা বেরিয়ে যাচ্ছিলো। বাট তার মাঝে মাঝে দেখা যাবে যে এরকম একটা দুটো চূড়াও তৈরি হচ্ছে। এই চূড়াগুলোর নাম কে আলফা, কে বিটা, এল আলফা, এল বিটা, এই ধরনের হতে পারে। বাট তোদের কে আলফা কে বিটা দিয়েই রয়েছে। হয়েছে? তোকে যদি 2 মার্কসের কোয়েশ্চেন্স করে দেয়, এক্স রশ্মির উৎপাদন লেখো, এটা 2 মার্কস আছে। হ্যাঁ, 3 মার্কস হলে কিন্তু আমরা আলাদা আলাদাভাবে লিখবো যে নিরবিচ্ছিন্ন এক্স রে কীভাবে তৈরি হচ্ছে, বৈশিষ্ট্যমূলক এক্স রে কীভাবে তৈরি হচ্ছে, সেই দুটোই প্রসেস আমাদের আলাদা আলাদা থাকবে, ঠিক আছে? এখানে আমি দেখতে পাচ্ছি উত্তরটা যখন রেডি করব তখন দেখ, ভালো করে দেখ, আমাদেরকে লেখা রয়েছে যে এক্স রশ্মি উৎপাদনের এই
এক্স রশ্মি উৎপন্ন হয় এক্স রশ্মি টিউবে, এইটা এক্স রশ্মি টিউব। এই টিউবটি ক্যাথোডকে উত্তপ্ত করলে থার্মো আয়নিক নির্গমন, তোরা বলতে পারিস যে শুধু ইলেকট্রন নির্গমন, এই এত কিছু না লিখে ইলেকট্রন নির্গমন বলতে পারিস, যে এই ক্যাথোড থেকে ইলেকট্রন নির্গমন হচ্ছে, সরি থার্মো আয়নিক নির্গমনের ফলে ইলেকট্রন নির্গত হয়, তুই এই জায়গাটা বাদ দিতে পারিস, এই থার্মো আয়নিকটা বাদ দিয়ে ইলেকট্রন নির্গত হয়, উত্তপ্ত করলে ক্যাথোড টিউব ইলেকট্রন নির্গত হয়। এই ইলেকট্রনগুলি উচ্চ ত্বরক বিভব, কারণ এখানে বিভব পার্থক্য খুব বেশি, এখানে বিভব পার্থক্য ভীষণ বেশি, এই দুটো প্লেটের মধ্যে বিভব পার্থক্য বিভব পার্থক্য দিয়ে রেখেছে। এবার নিক্ষেপ যখন করা হচ্ছে, উচ্চ বেগের ইলেকট্রন অ্যানোডকে আঘাত করে, অ্যানোড অর্থাৎ এই অ্যানোডকে এসে মারছে, টাংস্টেনে অ্যানোডকে মারছে, এবং হঠাৎ আঘাত করার ফলে তার বেগ কিছুটা হ্রাস পাচ্ছে। কেন বেগ হ্রাস পাচ্ছে সেটা আমি বলে দিচ্ছি কেন হ্রাস পাচ্ছে, তার কারণ তার কেন্দ্রকটা কিছুটা তাকে আকর্ষণ করে নিচ্ছে। আবার অ্যানোড পরমাণুর কক্ষপথে ইলেকট্রন উৎখাত হলে যদি মানে বেগ হ্রাস হয়, সেখানে একটা নিরবিচ্ছিন্ন এক্স রে উৎপন্ন হবে। আবার যদি অ্যানোড পরমাণুর অন্তর্কক্ষপথের ইলেকট্রন উৎখাত হয়, অন্তর্কক্ষপথের ইলেকট্রন মানে হচ্ছে এই ইলেকট্রনটা এখান থেকে বেরিয়ে গেল, তাহলে এই যে ইলেকট্রন এই ভয়েডটা পূর্ণ করতে চলে যাবে এখানে, এবং উচ্চ শক্তি স্তরের ইলেকট্রন নিচে শক্তি স্তরে পতিত হলে বৈশিষ্ট্যমূলক এক্স রে উৎপন্ন হয়। হয়েছে, এই চিত্রটাকে তোদেরকে এঁকে নিতে হবে, এতটা ভালোভাবে না হলেও অন্তত এক্স রে টিউবটা তোদের এঁকে নিতে হবে, এবং খুব ভালো হয়, আমি বলবো খুব বেস্ট অ্যান্সার হবে এখানে যদি তুই গ্রাফটাকে এঁকে দিস এইভাবে, যে তীব্রতার সাথে গ্রাফটা নর্মালি এরকম হওয়ার কথা, বাট সেখানে দেখা যাবে যে দুটো চূড়ার উৎপন্ন হচ্ছে, যেটা তোদেরকে বললাম, সেই চূড়া দুটোকে আমরা কে বিটা কে আলফা চূড়া হিসাবে চিহ্নিত করতে পারি। দুটো সিং বেরিয়েছে, কে আলফার একটা সিং, কে বিটার একটা সিং। বোঝা গেল? এইভাবে অ্যান্সারটা আমার বেস্ট রেডি হবে। আচ্ছা, এবার পরের জায়গাতে যাই আমরা, এতদূর পর্যন্ত হলো। এখানে আমাকে বলছে এক্স রশ্মি উৎপাদনের ক্ষেত্রে ত্বরক বিভব ভি এবং ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক বা সর্বোচ্চ কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক। দেখো, এখানে ছিল আমার অ্যানোড পাথটা, যে টাংস্টেনের যে পাথটা ছিল অ্যানোড পাথ, এটা আমাদের ক্যাথোড ইলেকট্রন গান ছিল, এখান থেকে ইলেকট্রনটাকে বেরিয়ে সোজা সাপটা এখানে গিয়ে ধাক্কা লেগেছে, তার জন্য কৃতকার্য কত, ইলেকট্রনের আধানে ই, এবং টোটাল কত বিভব পার্থক্যের মধ্যে রেখেছি, তাকে ভি বিভব পার্থক্য, টোটাল আমাদের কৃতকার্য কত, ই ইন্টু ভি। কেন? আমরা জানি কৃতকার্য ডাব্লিউ ইকুয়াল টু কিউ ইন্টু ভি হয়, এটা একবারে প্রথম চ্যাপ্টারে পড়েছিলাম। এই যে শক্তিটা হচ্ছে, যে শক্তিটাতে ধাক্কা লাগছে, সেটাই তো আমাদের এইচ নিউ বা কম্পাঙ্ক বের হবে এক্স রশ্মির, ভালো করে বোঝো। যে ইভি যে শক্তিটা পাচ্ছে এই ইলেকট্রনটা, সব শক্তিটাই তো সে হারিয়ে দিচ্ছে, কার জন্য? সব শক্তিটা হারিয়ে দিচ্ছে সে এখানে যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ এক্স রেটা বেরোচ্ছে তার জন্য। এবারে এই এক্স রে শক্তি কত? এইচ নিউ, কারণ এটা আমরা জানি এইচ নিউ শক্তি হচ্ছে তার। তাহলে সর্বোচ্চ কত হতে পারে? সর্বোচ্চ এটাই হতে পারে যে এ হয়তো সব শক্তি এখানে হারিয়ে ফেলেছে, এখানে আকর্ষণে সব শক্তি হারিয়ে ফেলেছে, এবং সব শক্তিটাই এক্স রশ্মি বার করে ফেলেছে। তাহলে ম্যাক্সিমাম শক্তি কত বেরোতে পারে? এটা এইচ নিউ ম্যাক্সিমাম, ঠিক কিনা বল? ইভি যে শক্তিটা, যে কৃতকার্যটা করেছিল না ইলেকট্রনটাকে এখানে পাঠাতে, অর্থাৎ এই যে ইলেকট্রনটাকে এখানে ইলেকট্রনের এ ছিল, ইলেকট্রনটাকে যে যে শক্তিটা দিয়ে পাঠিয়েছিল, সোজা সাপটা এই যে যাচ্ছে, এ এখানে গিয়ে দাঁড়িয়ে পড়েছে বা সে নষ্ট হয়ে গেছে, তাহলে এর গোটা যে শক্তিটা ছিল, ইভি যে শক্তিটা ছিল, সেই শক্তিটাই তো এইচ নিউ বার করে ফেলেছে। তাহলে এই ইভি শক্তিটাই আমাদের এইচ নিউ বার করতে সাহায্য করে ফেলেছে, এবং সেখানে সর্বোচ্চ কম্পাঙ্ক নিউ কত হবে? নিউ হয়ে যাবে ই ইন্টু ভি বাই এইচ, বা এখান থেকে একটা নিউয়ের জায়গায় সি বাই ল্যামডা করে দেওয়া যেতে পারে, সি বাই ল্যামডা ইকুয়াল টু ইভি বাই এইচ করতেই পারি আমি, বা ল্যামডা এক্ষেত্রে দেখো মিনিমাম হবে ল্যামডার ভ্যালুটা, তার কারণ উল্টো আছে না, এটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে উল্টো হলে মিনিমাম হবে, তাহলে ল্যামডা মিনিমামের ভ্যালু কত হবে আমাদের? ই সি এইচ বাই ই ভি, ঠিক আছে? এটা হয় একটা 1243 ন্যানোমিটারে, 1343 কেন, 1243 বাই ভি ন্যানোমিটারে আসে, ঠিক আছে? এর ভ্যালুটা মানে সি তো কনস্ট্যান্ট আলোর বেগ, এইচটা হচ্ছে আমার প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, ইটা হচ্ছে আলোর তরঙ্গ ইলেকট্রনের আধান। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের পুরো জিনিসটা। আচ্ছা, পরেরটাতে যাই এবার। দেখে নাও, এই কোশ্চেন্সগুলো কিন্তু আসার মতো কোশ্চেন্স, আর এখান থেকে যে কটা করাচ্ছি তার মধ্যে থেকে একটা কোশ্চেন কিন্তু আসবে, এবং আসার প্রবাবিলিটি খুব বেশি, তো ইগনোর করো না জায়গাটা। দেখো, এখানে আর একটা নিউমেরিক্যাল দিয়েছে, নিউমেরিক্যালটা সলভ করা যাক। নিউমেরিক্যালটা আমাকে বলেছে 0.8 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের এক্স রশ্মি উৎপাদনের জন্য সবার প্রথম ডেটাগুলোকে আমাদের লিখে নিতে হয়, যে ল্যামডাটা কত বলেছে 0.8 অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রমকে নিতে এতে নিয়ে গেলে কত লাগে? 0.8 ইন্টু 10⁻⁻10 মিটার মতো। এক্স রশ্মি ক্যাথোড ও অ্যানোডের বিভব সর্বনিম্ন মান কি? তাহলে আমরা জানি ইভি ইকুয়াল টু কত? এইচ সি বাই ল্যামডা বা এইচ নিউ, সেখানে ল্যামডার ভ্যালুটা কত পাবো? ল্যামডার ভ্যালু না, আমাকে ভি এর ভ্যালু চেয়েছে না, ভি ইকুয়াল টু কত পাবো? এইচ সি বাই তোমার কত? ই ইন্টু ল্যামডা,
হয়েছে। সবার ভ্যালু জানো আমি, সবার ভ্যালু আমি এখানে বসিয়ে দিলেই বেরিয়ে যাবে। এইচ বাই এ এর ভ্যালু হচ্ছে 1243 ইন্টু 10⁻⁻৯, যেহেতু ন্যানোমিটার আছে, বাই 0.8 ইন্টু 10⁻−10। 10টা উপরে গেলে 1243 ইন্টু 10, 100 করে দাও, বাই হচ্ছে 8। এটাকে তুমি এবার অ্যাজামশন ক্যালকুলেশনে করে নেবে কত আসছে পুরোটা। মানে এটা 8 দিয়ে কাটলে কত আসতে পারে, 8 একে 8, 4 12, 5 8 40, এইভাবে জিনিসগুলোকে করে নেবে, ইন্টু 100 পড়ে থাকবে, ঠিক আছে। এত ভোল্ট, দেখো এত বেশি হচ্ছে, তো এত বেশি ভোল্টেজ দিতে হয় তবেই আমার কিন্তু এক্স রশ্মি নির্গমন হয়। পরের জায়গাটাতে যাই। পরের জায়গাটাতে আমাদের বলে দিয়েছে যে, কোথায় গেল, হ্যাঁ, এখানে আমাদেরকে বলে দিয়েছে যে নিরবিচ্ছিন্ন এক্স রে উৎপাদন সম্পর্কে লেখো। যদি তোমাকে শুধুমাত্র বলে দেয় যে নিরবিচ্ছিন্ন এক্স রে কীভাবে বেরোয়, একটু আগেই বললাম নিরবিচ্ছিন্ন এক্স রে কীভাবে বেরোয়, আরেকবার রিপিট করে দিতে হবে, ঠিক আছে স্যার রিপিট করে দিন একটু। চিত্রটা এরকম আঁকবে, চিত্রটা কিন্তু অবশ্যই আঁকতে হবে। চিত্র না আঁকলে মানে তোমার লেখাটা খুব সুন্দর হয়ে যায় আর কি, আর কিছুই না, মানে দেখতে খুব ভালো লাগে। দেখো এখানে আমাদের পরমাণুটা রয়েছে, সেই পরমাণুর মধ্যে মানে মলিবডেনাম বা টাংস্টেন যে পরমাণুটাই বলো, এখানে ইলেকট্রনগুলো ঘুরছে, ইলেকট্রনগুলো ঘুরছে, মানে নিজেদের মতো ইলেকট্রন ঘুরছে। তুমি এখান থেকে একটা ইলেকট্রনকে আঘাত করেছো, মানে ইলেকট্রনকে একটা অ্যানোড থেকে পাঠিয়েছো, সেই ইলেকট্রনটা কী করবে, সোজা সাপটা যাওয়ার কথা, বাট দেখা যাবে যে সে গতিপথটা পরিবর্তন করে নিচ্ছে এবং তার গতিশক্তিও কিছুটা হ্রাস পাচ্ছে। এখান থেকে আমরা বলে দিতে পারবো যে এখান থেকে একটা এক্স রশ্মি বেরোচ্ছে এরকম, এটা হচ্ছে নিরবিচ্ছিন্ন এক্স রে। এই চিত্রটা যদি আঁকতে পারো খুবই ভালো হয়। এবং যদি তুমি এটাকে লিখে দিতে পারো যে প্রাথমিক গতিশক্তি হাফ এম ভি ওয়ান স্কোয়ার, অর্থাৎ এখানে হাফ এম ভি ওয়ানের স্কোয়ার ছিল, চূড়ান্ত গতিশক্তি অর্থাৎ বেরিয়ে যাওয়ার পর হাফ এম ভি টু স্কোয়ার, অর্থাৎ কিছুটা তো গতিশক্তি সে নষ্ট করেছে, আকর্ষণ করে সে নষ্ট করে দিয়েছে কিছুটা, তাহলে হাফ এম ভি টু স্কোয়ার, তাহলে গতিশক্তি ক্ষয় কত, প্রথমে বেশি ছিল তারপর কম, হাফ এম ভি ওয়ান স্কোয়ার মাইনাস হাফ এম ভি টু স্কোয়ার। এই যে গতিশক্তির চেঞ্জটা হচ্ছে, এই চেঞ্জটাই এই এক্স রেটা বেরোবে, বা এক্স রে শক্তি কত হবে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তার শক্তি হবে এইচ ইন্টু নিউ। বোঝা গেল সূত্র, মানে জায়গাটা আরেকটু সুন্দর করে দেবো, উত্তরটা আরেকটু সুন্দর করার জন্য তোমাকে আর 2 লাইন জাস্ট এক্সট্রা লিখতে হবে। কি 2 লাইন স্যার, এরকম একটা গ্রাফকে এঁকে দিতে হবে, যে গ্রাফে তোমার এইদিকে আপেক্ষিক তীব্রতা বা আই থাকবে, এদিকে তোমাদের ল্যামডা থাকবে, এবং গ্রাফটা দেখতে হবে এরকম কিছুটা, ব্যাস এরকম ছবিটা এঁকে দেবে, দেখা যাবে যে এখানেই তোমার নাম্বার দিয়ে দিয়েছে, ভালো। মেবি এটা লিখে রাখবে 40 কিলো ভোল্টে এটা হয়েছে, বা কিলো ইলেকট্রন ভোল্ট, যাই হোক এই চিত্রটা এসছে, খুব সুন্দর হয়ে যাবে জায়গাটা। তাহলে নিরবিচ্ছিন্ন এক্স রে উৎপাদন সম্পর্কে লিখতে বললে আমরা কী লিখবো স্যার, নিরবিচ্ছিন্ন এক্স রে উৎপন্ন হয় যখন উচ্চ বেগের ইলেকট্রন ধাতব টার্গেটকে আঘাত করে হঠাৎ বেগ হ্রাস পায়। ধাতব টার্গেটকে আঘাত করছে ঠিকই, কিন্তু আঘাত করে যাবেটা কোথায়, মাঝখানে তো গ্যাপ আছে। তো এক্স রে টিউবের ক্যাথোড থেকে নির্গত ইলেকট্রন, ভালো করে বোঝ, এই নির্গত ইলেকট্রন উচ্চ ত্বরক বিভব প্রয়োগ করে অ্যানোডে নিক্ষেপ করা হয়, হলো। এই ত্বরান্বিত ইলেকট্রন অ্যানোডের নিউক্লিয়াসের তড়িৎ আকর্ষণে বিভিন্ন মাত্রায় বেগ হ্রাস পায়। এই যে আকর্ষণে তার বেগ হ্রাস পাচ্ছে, বেগ হ্রাসের সময় ইলেকট্রনের গতিশক্তির একটি অংশ, এই যে গতিশক্তির একটা অংশ কি করে, এক্স রে তড়িৎচুম্বক বিকিরণ হিসেবে নির্গত হয়, যাকে ব্রেমস্টার্লিং বা নিরবিচ্ছিন্ন এক্স রে বলা হয়। যদি কথাটা চলে আসে ব্রেমস্টার্লিং, তাহলে বুঝতে হবে সেটা নিরবিচ্ছিন্ন এক্স রে। ইলেকট্রনের বেগ হ্রাসের পরিমাণ ভিন্ন হয়, নির্গত এক্স রশ্মির তরঙ্গদৈর্ঘ্য নিরবিচ্ছিন্ন প্রকৃতির হয়, ঠিক আছে। তো এই যে বেগ হ্রাসটা হচ্ছে এখানে আকর্ষণ বলের জন্য, সেই বেগ হ্রাসটাই কী করবে, আমাকে এক্স রে তৈরি করে দেবে, এটা নিরবিচ্ছিন্ন এক্স রে, এইভাবেই লিখবি, গোটা নাম্বার দেবে। যদি বৈশিষ্ট্যমূলক এক্স রে বলে সেটা কি করব, বৈশিষ্ট্যমূলক এক্স রে কী বললাম, যে স্যার চিত্রটা তো এখানে দেওয়া রয়েছে, এরকম একটা পরমাণু রয়েছে আমাদের কাছে, সেখানে ইলেকট্রনটাকে যখন আঘাত করলাম স্যার, ইলেকট্রনটা হঠাৎ করে গিয়ে একটা একটা অন্য একটা ইলেকট্রনকে বের করে দিল এখান থেকে। কি করবে এখানে দেখে নিই একটু, এখানে এই যে ইলেকট্রনটা রয়েছে, এই ইনসিডেন্ট ইলেকট্রন অর্থাৎ বাইরে থেকে এসে পড়েছে, সেই ইলেকট্রনটা ভিতরের কোনো কক্ষপথে ইলেকট্রনটাকে বাইরে বার করে দিল, যে ভাই তুই পালা, জায়গাটা এবার ফাঁকা হয়ে গেল। এই ফাঁকা জায়গাটা কি করবে, এই অন্য কক্ষপথের অর্থাৎ হায়ার কক্ষপথের একটা ইলেকট্রন সেটাকে এসে পূর্ণ করতে চাইবে, ঠিক আছে। এর চিত্রটা যদি তুই বলিস যে স্যার পেনেতে এঁকে দিয়ে দেখান, কি এটা তো এভাবে আঁকা, বাট ঠিক আছে। এর চিত্রটা কীরকম হবে স্যার, এটা টাংস্টেন বা মলিবডেনামের পরমাণুটা ছিল, ইলেকট্রনগুলো চারিদিকে ঘুরছিল, ইলেকট্রন কোথায় কোথায় কোথায়, ইলেকট্রন চারিদিকে ঘুরছিল, চিত্রটা আমরা এরকম আঁকবো, তার ইলেকট্রনগুলো ঘুরছিল। এবার করেছে কি, করেছে বাইরের যে ইলেকট্রনটাকে পাঠিয়েছি সে সোজা সাপটা গিয়ে এই ইলেকট্রনটাকে এনার্জি দিয়ে দিয়েছে, এবার সেই ইলেকট্রনটা বাইরে বেরিয়ে চলে গেছে, এখানে একটা কি সৃষ্টি হয়ে গেছে, ভয়েড সৃষ্টি হয়ে গেছে। সেই ভয়েডটা মেটানোর জন্য বেচারা উচ্চ কক্ষের ইলেকট্রনটা তাকে এখানে ছুটে আসতে হচ্ছে। যখন ছুটে আসছে, সে তো এমনি এমনি ছুটে আসবে না, তাই সে তো শক্তি ক্ষয় করে ছুটে আসবে। কেন ক্ষয় করে ছুটে আসবে,
কারণ আমরা এটা পড়েছিলাম আগের চ্যাপ্টারতে, যে হায়ার এনার্জি থেকে যখন লোয়ার এনার্জিতে ইলেকট্রন আসে তখন তারা এনার্জি ছাড়ে। কী ছাড়ে? তারা এনার্জি ছাড়ে। এবং অ্যান্সারটা আরেকটু বেটার কীভাবে হবে, যদি আমি গ্রাফটা এঁকে দিই। গ্রাফটা স্যার কীরকম আঁকবো? তীব্রতার সাথে আমি যখন কম্পাঙ্ক তোর তোর কী বলো ওটাকে, বল না, ল্যামডা যখন গ্রাফ আঁকবো তখন সেটা দেখতে তো এরকম হওয়ার কথা, বাট মাঝখানে দেখা যাবে যে এরকম দুটো চূড়া, দুটো না অনেক চূড়া হয়। এই চূড়াগুলো হচ্ছে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মির জন্য। বৈশিষ্ট্যমূলক নিরবিচ্ছিন্ন তো হচ্ছে এতটা, নিরবিচ্ছিন্নের মাঝখানে একটা দুটো বৈশিষ্ট্য হয়ে গেছে। ধর অসংখ্য ইলেকট্রন আসছে ইলেকট্রন গান থেকে, মানে এখানে যে একবারে প্রথমটা পড়িয়েছিলাম না যে ইলেকট্রন গান থেকে, তো অসংখ্য ইলেকট্রন আসছে, তার মধ্যে কোনো একটা ধর আঘাত লেগে গেছে, নর্মালি নিরবিচ্ছিন্নই হচ্ছে, এরকম সোজাই যাচ্ছিল, বাট যেতে যেতে কোনো একটাকে ইলেকট্রনটাকে বাইরে বার করে দিয়েছে, সেই ভয়েডটা অন্যকে পূরণ করছে, তার জন্য এরকম চূড়া চলে আসছিল। ওটা কেউ ব্যাখ্যা করতে পারছিল না যে কেন হচ্ছে, ওটা মজিলে পরে ব্যাখ্যা করেছিল, বাট তোদের আগে পড়িয়ে দিচ্ছে। যাকে এটা মজিলেই ব্যাখ্যা করেছিলেন যে এটা কেন হচ্ছে, বাট ঠিক আছে। এইভাবে আমরা অ্যান্সারটাকে লিখতে পারি। তো কী লিখবো? বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি উৎপন্ন হয় যখন এক্স রশ্মি টিউবে উচ্চ বেগের ইলেকট্রন অ্যানোড পরমাণুর অন্তর্কক্ষের কে বা এল কক্ষ, মানে একবারে ভিতরের, এটা একবারে প্রথমে কি কে কক্ষ, এটা এল কক্ষ, এল কক্ষের ইলেকট্রনকে উৎখাত করে, মানে এখান থেকে তার ঘর থেকে বার করে দিয়েছে, ফলে অন্তর্কক্ষে শূন্যস্থানের সৃষ্টি হয়, শূন্যস্থান সৃষ্টি হলো, এবং উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন সেই শূন্যস্থান পূরণ করতে নিচের শক্তি স্তরে আবার ফিরে চলে আসে, এই শূন্যস্থানটা পূরণ করতে আবার নিচে পতিত হয়। এই স্থানান্তরের সময় শক্তির পার্থক্যের সমান শক্তি, মানে যে শক্তি পার্থক্যটা হচ্ছে তার সমান শক্তি তড়িৎচুম্বকীয় বিকিরণে নির্গত হয়, যাকে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বলছি। এই যে নির্গত হচ্ছে, এই এইচ নিউটা হচ্ছে আমার এটা, মানে এটা বেশি হবে অবভিয়াসলি মানটা বাকিদের থেকে, তীব্রতাটা, ঠিক আছে। এবার এই কে আলফা কে বিটা রশ্মির উৎপত্তিটা বলুন, বা বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি তো বলে দিয়েছি, কে আলফা কে বিটা কীভাবে হবে সেটা আমাকে এবার বোঝাতে হবে স্যার। আচ্ছা, ধরো একবারে ভিতরের যে এই যে পরমাণুটা ছিল আমাদের, হয়েছে, আচ্ছা, এখানে ইলেকট্রনগুলো ছিল, আর একটা আঁকতে হতো, কে আলফা কে বিটা বোঝাবো তো, ধুত ধুত, ঠিক আছে, চিত্রটা হয়েছে। এবার ধরো এরকম আমাকে বলে দিয়েছে যে কে আলফা এবং কে বিটা কীভাবে উৎপন্ন হচ্ছে বা কী জিনিসটা কী। আচ্ছা, আমরা জানি ভিতরের কক্ষটাকে কে কক্ষ বলে, তারপরটা এল, তারপরটা এম। এবার ধরে নাও এই যে বাইরে থেকে ইলেকট্রনটা এলো, মানে যে বাইরে ইন্ট্রুডার ছিল সে এসে এই কে কক্ষের ইলেকট্রনটাকে হাপুস করে দিয়েছে, মানে একে এনার্জি দিয়েছে, সে বলে যে ঠিক আছে ভাই তুমি আমাকে টাকা পয়সা দিয়েছো, আমি বাইরে চলে যাচ্ছি। তার টাকা পয়সা নিয়ে সে বাইরে চলে গেল, জায়গাটাকে গ্যাপ সৃষ্টি হয়ে গেল, এই জায়গাটাতে কী হলো, একটা ভ্যাকিউম সৃষ্টি হয়ে গেল। এবার ধরো এল কক্ষ থেকে কোনো ইলেকট্রন তাকে গেছে পূর্ণ করতে, সে যে এক্স রশ্মিটা ছাড়বে সেটাকে আমরা বলবো কে আলফা রশ্মি, বোঝা গেল, এটাকে বলবো কে আলফা। আচ্ছা, যদি এইখান থেকে যাই, এল থেকে যাই, সে এখান থেকে যাবে তো কোনো গ্যারেন্টি নেই, সে তো এখান থেকেও যেতে পারে। যদি সে এখান থেকে যায় এম থেকে আবার কেতে ছুটে যায়, মানে কোনো ইলেকট্রন তার ঘাটতি পূরণ করার জন্য, তাহলে তাকে বলবো কে বিটা। তখন যে রশ্মিটা ছাড়বে সেটা হয়ে যাবে আমাদের কে বিটা, বোঝা গেল। মানে জাস্ট পরেরটা থেকে যদি কে এতে যাই, যাচ্ছে তো কে, সেজন্য কে। আচ্ছা তুমি বলবে তাহলে এল আলফা হতে পারে না? অবশ্যই হতে পারে। এখানে ধরো কোনো ভয়েড হয়ে গেছে, এম কক্ষপথ থেকে চলে এলো, তাহলে আমি কি বলবো, তাকে এল আলফা বলবো, তারপরের কক্ষপথ থেকে গেলে এল বিটা, তারপরে এল গামা, এল ডেল্টা, এইভাবে চলতে থাকে। বাট আমাদের দুটো নিয়েই কাজ। তাহলে এল কক্ষপথ থেকে কোনো যদি কে কক্ষপথে ফিরে যায়, মানে ভয়েডটা পূর্ণ করতে যায়, তখন যে এক্স রশ্মি ছাড়বে তখন বলবো তাকে কে আলফা রশ্মি। যদি এল কক্ষপথ থেকে যায়, মানে ধরো এম কক্ষপথ থেকে আবার কেতে যায়, তখন বলবো কে বিটা, তারপরেরটা যদি এন থেকে যেত তখন বলতাম কে গামা। এই হচ্ছে পুরো কেস, বোঝা গেল। তুমি চাইলে জিনিসটাকে এরকম করেও দেখতে পারো যে স্যার এন দিয়ে আপনি বুঝিয়ে দিন এই জিনিসটা। আমি জানি যে এখানে গ্যাপটা হয়ে গেছে, এই একবারে কে কক্ষস্তরে গ্যাপটা হয়ে গেছে, কে এল এম। ধরো এল কক্ষপথ থেকে কেউ আসছে, ইলেকট্রন যদি আসে এখানে, তাহলে সে যেটা ছাড়বে সেটা হবে কে আলফা রশ্মি। আচ্ছা এম কক্ষপথ থেকে যদি সে চলে আসে, তখন সেটা যে রশ্মিটা ছাড়বে সেটা কে বিটা রশ্মি হবে, বোঝা গেল। এই হচ্ছে পুরো জিনিস। এবার তাদের চূড়াগুলো তো আমি দেখিয়েছি গ্রাফে, এবার লিখবে কীভাবে, যে কীভাবে উৎপন্ন হচ্ছে। আচ্ছা এই চিত্রটা এখানেই বসিয়ে দিবি, এই যে গোটা চিত্রটা রয়েছে সেই চিত্রটা এখানে দিয়ে দিতে পারো, আমি আর আঁকছি না আলাদা করে, সময় নষ্ট হবে। এক্স্যাক্টলি সেম চিত্র যেটা ওখানে ওই পাতাতে বোঝানোর জন্য এঁকেছি সেখানে। যদি বলে দেয় যে বৈশিষ্ট্যমূলক এক্স রে কী এবং কে আলফা কে বিটা রশ্মির উৎপত্তি সম্পর্কে লেখো,
তাহলে রশ্মি কি সেটা তো বুঝে গেলাম। কে আলফা কীভাবে হচ্ছে, যখন উচ্চ বেগের ইলেকট্রন টার্গেট পরমাণুর কে কক্ষের ইলেকট্রনকে উৎখাত করছে, অর্থাৎ একবারে কে কক্ষের যে ইলেকট্রন তাকে উৎখাত করে দিচ্ছে, বলছে বেরো তুই, তখন সেই শূন্যস্থান সৃষ্টি হয়। এই শূন্যস্থান পূরণ করাতে যদি এল কক্ষের ইলেকট্রন, এটা কে এল, এই এল কক্ষের ইলেকট্রন যদি এখানে ছুটে চলে আসে, তখন যে এক্স রশ্মি নির্গত হয় তাকে কে আলফা বলবো। স্যার কে বিটা রশ্মিটা কি, একইভাবে যদি এম কক্ষের, এর পরেরটা হচ্ছে এম কক্ষ, সেই এম কক্ষের ইলেকট্রন যদি আবার কে তে পূর্ণ হয়, সে গ্যাপটা পূরণ করার জন্য তখন যে এক্স রশ্মি নির্গত হবে তাকে বলবো কে বিটা রশ্মি। ক্লিয়ার, বোঝা গেছে? এই হচ্ছে পুরো অ্যান্সার শিট আমার এইভাবে রেডি করতে হবে, আর এই রকমই লিখতে হবে যদি পুরো নাম্বার চাই। এটা হচ্ছে নোট একটা তোদের, এই নোটটা আমি তোদের গ্রুপে দিয়ে দেবো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হ, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি পুরো এই পিডিএফটা ওখানে সেখানে আপলোড করে দেবো, তোরা এখান থেকে সমস্তটা দেখে নিতে পারবি। এবং যদি তোদের আরও কিছু রিকোয়ারমেন্ট থাকে সেটা তুই কমেন্টে জানা, আমাদের পেড ব্যাচও চলছে, বাট তুই কমেন্টে জানাবি। আমরা বেস্ট কোয়েশ্চেন্স একটা সিরিজ ভাবছি নিয়ে আসবো, টপ 35 কোয়েশ্চেন্স মডার্ন ফিজিক্স থেকে তুলে দেবো, বা অপটিক্স থেকে তুলে দেবো, বা পার চ্যাপ্টার 10টা বা 15টা কোয়েশ্চেন ম্যাক্স, মানে খুব ভালো ভালো কোয়েশ্চেন যদি চাস সেগুলো আমরা তুলে দিতে পারি। ঠিক আছে? কঠিন আর কোমল এক্স রে, ব্যবহারিক ভিত্তিতে এক্স রে দুই প্রকার, কঠিন এক্স রে, কোমল এক্স রে, কথাতেই বুঝে গেছিস। সফট এক্স রে যেরকম হিউম্যান টিস্যুতে যেগুলো ইউজ করা হয়, সেই মানে যাদের কম্পাঙ্ক সাধারণত কম থাকে, তরঙ্গদৈর্ঘ্য একটু বেশি থাকে, শক্তিটা একটু কম হয় এদের, এদের শক্তি কী হয় একটু কম হয়, এবং ভেদন ক্ষমতা তুলনামূলকভাবে তরঙ্গদৈর্ঘ্য তুলনামূলকভাবে বেশি, ভেদন ক্ষমতা কম, মানে কি শক্তিটা কম হয় এদের, যাতে হিউম্যান বডিতে ইউজ করা যায়, তাদেরকে বলবো কি সফট বা কোমল এক্স রে। কঠিন এক্স রে কি, তরঙ্গ দৈর্ঘ্য খুব কম কিন্তু ভেদন ক্ষমতা বেশি, এই লোহার বিমেতে কোথায় ফাটল রয়েছে, ব্রিজ তৈরি হচ্ছে, সেখানে কোনো জায়গাতে গ্যাপ আছে কিনা, তাহলে ব্রিজটা ভেঙে যাবে, সেই সবের জন্য কঠিন এক্স রে ইউজ করা হয়। ক্লিয়ার? এই দুটো সংজ্ঞাটাও কিন্তু আমাদের পড়ে রাখতে হবে। এক্সরসির ব্যবহার চিকিৎসা ক্ষেত্রে, হাড় ভাঙা, ফুসফুস এইসবের জন্য ব্যবহৃত হয়, শিল্পক্ষেত্রে হেন তেন, তুই দেখতেই পাচ্ছিস পুরোটা, চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারিস, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে, আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবি। এবার আসছে আমরা মোজলে সূত্র। মোজলে সূত্র, এই যে চূড়াগুলো তৈরি হলো না, এক্সরেসির দুটো চূড়া, এই চূড়া থেকে আমাদের সংজ্ঞাগুলোকে তৈরি করছে যে মোজলে সূত্র, কে আলফা কে বিটা রশ্মির চূড়ার কম্পাঙ্ককে নিয়ে তৈরি হয়। এটা কি বলছে দেখ, মোজলের সূত্র অনুযায়ী কোনো মৌলের বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বর্ণালী, ভালো করে বুঝবি, বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি, অর্থাৎ এগুলো বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি চূড়ার কম্পাঙ্কের বর্গমূল, চূড়ার কম্পাঙ্ক, সেই চূড়ার কম্পাঙ্কের বর্গমূল মৌলটির পারমাণবিক ক্রমাঙ্কের সমানুপাতিক, মৌলটির পারমাণবিক ক্রমাঙ্ক যদি জেড হয় তার সমানুপাতিক। কিন্তু সেটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট করে দেখি যে জেড মাইনাস বি বা এরকম কিছু একটা রাশি আসছে, এটা অনেক সময় জেড মাইনাস ওয়ান ধরে করা হয়, তোদের ক্ষেত্রে মানে তোদের সিলেবাসে এটা জেড মাইনাস ওয়ান ধরে করা হয়। কেন? কারণ সেটা একটা অ্যাডজাস্টমেন্ট রয়েছে, তোকে মনে রাখতে হবে। এই অ্যাডজাস্টমেন্টের নামটা আমি ভুলে যাচ্ছি, মাথায় আসছে না, বাট ওটা অ্যাডজাস্টমেন্ট করে রাখা হয় ওটা। ক্লিয়ার? তো এই হচ্ছে পুরো জায়গা। এবার তোকে যদি বলে বোর তত্ত্ব থেকে মোজেলের সূত্র প্রমাণ করো, দিতে পারে না, বাট খুব রেয়ার থেকে কোশ্চেন খুব হার্ড চলে এসছে, তখন তুই কী করবি? আমরা জানি যে বোরের তত্ত্ব তোদেরকে পড়ানো হয়েছে, পেট ব্যাচে পড়ানো হয়েছে ওখানে, যে নির্গত ফোটনের যে শক্তি এইচ নিউ সেটা কত হবে, সেটা হচ্ছে -13.6, বা মাইনাসটা ভিতরে চলে গেছে 13.6 জেড স্কোয়ার হয় এটা, বাট এখানে অ্যাডজাস্টমেন্ট করে জেড মাইনাস বি করেছি, আমি বলছি এটা জেড মাইনাস ওয়ান করে নিবি, জেড মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার হলো। এবার নিউ ইকুয়াল টু এটা বাই এইচ চলে এলো। এবার সব কিছু তো কনস্ট্যান্ট আমাদের, এখানে যদি একটা নির্দিষ্ট মানে এল আলফার জন্য একটা হবে, কে আলফার জন্য একটা হবে, যে 2 থেকে একে আসছে, মানে কে থেকে যদি ধর আমার এল থেকে কে তে আসছে, তাহলে এখানে কি এন টুটা কত হয়ে যাবে, এন টুটা তো হয়ে যাবে আমাদের 2, আর এন ওয়ানটা হয়ে যাবে 1, তো এইটা তো কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে প্রত্যেকটা চূড়ার ক্ষেত্রে। আলটিমেটলি পড়ে থাকবে আমাদের এই পুরোটা নিউ ভ্যারিজাস জেড মাইনাস বি তার হোল স্কোয়ার, সরি তো হোল স্কোয়ার বলছি, রুট নিউ ইকুয়াল টু জেড মাইনাস বি, এটা আমাদের পড়ে থাকবে। ঠিক আছে? এটাই হয়ে যাবে আমাদের মোজলের সূত্র। ক্লিয়ার আছে? তো বোর্ড থেকে যদি মোজলের সূত্র বলে আমরা এইভাবে করে নেব। ক্লিয়ার? চলো এবার মোজলের সূত্রের গুরুত্ব কি, এই যে মোজলের সূত্রটা দিল যে চূড়ার কম্পাঙ্কের বর্গমূল জেড মাইনাস ওয়ান তার হোল স্কোয়ারের সাথে সমান, পারমাণবিক ক্রমাঙ্কের সাথে সমান, কি এসে যায় তাতে, আমি নিয়ে কী করবো, এই কম্পাঙ্ক জেনে কী করবো, ভালো করে বা বিভিন্ন মৌলকে নিয়ে যদি আমি তাদের মধ্যে থেকে এক্সক্লুসিভ মানে বের করি, এই যে টাংস্টেনকে ইউজ করলাম আমরা, টাংস্টেন বা মলিবডেনাম ইউজ করলাম, সেই মলিবডেনামের যে প্রপার্টি মানে তার থেকে যদি আমাদের একটা মানে নিউ বেরোয়, সেই নিউয়ের কম্পাঙ্ক তো আমি মাপতে পারছি, সেই কম্পাঙ্কটা যদি মাপতে পারি সেখান থেকে আমি তার পারমাণবিক ক্রমাঙ্ক মাপতে পারবো না? তাহলে অজানা কোনো পরমাণু থেকে আমি যদি এক্স রশ্মি বের করতে পারি, সেই এক্স রশ্মির কম্পাঙ্ক যদি আমি বের করে নিই, মানে কম্পাঙ্ক যদি আমি জানতে পারি, তাহলে তার পারমাণবিক ক্রমাঙ্কটাও জানতে পারবো কত হচ্ছে, তাই না? তাহলে মোজলের সূত্র প্রমাণ করে যে মৌলের মৌলিক ধর্ম নির্ধারিত হয় পারমাণবিক ক্রমাঙ্ক জেড দ্বারা।
এই সূত্র মাধ্যমে পর্যায় সারণীতে মৌলগুলির সঠিক ক্রম নির্ধারণ করা সম্ভব হয়েছে, কারণ জেডটা আমি বার করতে পারছি কত, কার জেড বেশি কার জেড কম, সেগুলোকে সাজাতে পারছি পর্যায়ক্রমে। অজানা কোনো মৌল, যে অজানা মৌলগুলোকে জানতাম না এতদিন, সেগুলোর পারমাণবিক ক্রমাঙ্ক নির্ণয় করতে পারছি জেডটাকে। এবং পর্যায় সারণীতে কিছু মৌল ভুল অবস্থানে ছিল, সেগুলোকে ঠিক করতে পেরেছি। এবং বৈশিষ্ট্যমূলক এক্স রে বর্ণালীর গাণিতিকভাবে আমি তাকে ব্যাখ্যা দিতে পেরেছি। এই হচ্ছে মোজেলে সূত্রের গুরুত্ব। এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হয়, যদি এক্স রশ্মি নলে দুই তড়িৎদ্বারের মধ্যে ডিসি ইউজ না করে, ডাইরেক্ট কারেন্ট ইউজ না করে, যদি হাই ভোল্টেজের এসি ইউজ করি, মানে অল্টারনেটিং কারেন্ট ইউজ করি, তাহলে কী ঘটবে? এক্স রশ্মি নলে উচ্চ কম্পাঙ্কের অল্টারনেটিং কারেন্ট প্রয়োগ করলে ক্যাথোড ও অ্যানোডের মেরুর খুব দ্রুত পরিবর্তন হয়। আচ্ছা, অল্টারনেটিং কারেন্ট কী জিনিস আর ডাইরেক্ট কারেন্ট কী জিনিস? আমরা আগের চ্যাপ্টারে পড়েছিলাম, যদি এরকম একই দিকে হয়, কারেন্ট একই দিকে যাচ্ছে সবসময়, পজিটিভ থেকে নেগেটিভ, সেটা ডাইরেক্ট কারেন্ট। কিন্তু অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে আমরা দেখেছিলাম একবার কারেন্টের দিক এই দিকে হতে পারে, আবার সে ঘুরে এই দিকে হতে পারে, পরে একটা নির্দিষ্ট সেকেন্ড অন্তর কম্পাঙ্ক অনুযায়ী ভ্যারি করে। তাহলে একবার যাচ্ছে একবার কমছে, একবার ক্যাথোড অ্যানোড হচ্ছে, একবার অ্যানোড ক্যাথোড হচ্ছে। মানে কী হবে? এই যে ইলেকট্রন গানটা, যেটা ইলেকট্রন ছাড়ছিল, মলিবডেনামে আঘাত করছিল, মলিবডেনাম পাতা আঘাত করছিল, একবার যে এইদিকে যাবে এটা নেগেটিভ হয়ে যাচ্ছে, তখন আঘাত করবে, আবার আঘাত করবে না, আবার করবে, আবার করবে না, এরকম চলবে। ফলে ক্যাথোড সবসময় ইলেকট্রন নির্গমন করতে পারে না এবং ইলেকট্রন প্রবাহ তাতে বাধাগ্রস্ত হয়। এর ফলে এক্স রশ্মির উৎপাদন নিরবিচ্ছিন্ন হয় না। কেন নিরবিচ্ছিন্ন হতে হলে? তো একভাবে তাকে ইলেকট্রন পড়ে যেতেই হবে, তার মানে মাঝে কিছুটা ইলেকট্রন পড়ছে, যখন নিরবিচ্ছিন্ন হতে চাইছে আবার কেটে যাবে, আবার করছে আবার কেটে যাবে, আবার করছে আবার কেটে যাবে, এই ধরনের জিনিসগুলো ঘটবে এবং তার তীব্রতাটাও কমে যায় ধীরে ধীরে। তাই বাস্তবে এক্স রশ্মি টিউবে ডিসি বা রেক্টিফাইড ভোল্টেজ ইউজ করা হয়। বোঝা গেল? কারণ নিরবিচ্ছিন্ন হচ্ছে না। একবার যদি ভাবনা বেরোচ্ছে, আবার কাটিয়ে দিচ্ছি তাকে কারেন্ট, মানে আরও ইলেকট্রন যাচ্ছে না, আবার দিচ্ছি আবার যাচ্ছে না, এরকম করে কি? সেই জন্য এসি প্রয়োগ করা যায় না। এখানে একটা মজিলা সূত্র থেকে অঙ্ক দিয়েছে, দেখ, জেড ইকুয়াল টু 11 পারমাণবিক ক্রমাঙ্কের একটি মৌলের এক্স রশ্মির কে আলফা তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা 1। ঠিক আছে, জেড যখন 11 বলেছে তখন আমাদের এটা কত হবে? ল্যামডা 1 হবে। যখন কত পারমাণবিক মৌলের জন্য এই রেখার তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা? আমরা জানি যে রুট নিউ কম্পাঙ্ক ভ্যারি করবে তোর কত, জেড -1 তার হোল স্কোয়ারের সাথে। এই সূত্রটা আমরা জানি। এবার তুই আমাকে একটা কথা বল, যে যখন আমরা নিউ করছি, আমরা জানি কি নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা, বা নিউ ভ্যারি করবে 1 বাই ল্যামডার সাথে। তাহলে নিউয়ের জায়গায় 1 বাই রুট ল্যামডা লিখতে পারি, কারণ আমাদের তরঙ্গদৈর্ঘ্য বলে দিয়েছে, আমাদের কম্পাঙ্ক বলেনি। জেড -1 তার হোল স্কোয়ার, তাহলে রুট ওভার ল্যামডা 1 বাই ল্যামডা 2 উল্টে যাবে, ইকুয়াল টু রুট ওভার 1 বাই আছে জেড টু -1 বাই, কী করছিলাম এটা রুট কেন করছিস? আর এটা স্কোয়ারই বা কেন করছি? রুট করলে এটা তো স্কোয়ার হবে না। আমি এক্সট্রিমলি সরি, এই জায়গাটা একটুখানি আমার হয়ে গেছে। জেড টু -1 বাই জেড 1 -1 হয়েছে। তাহলে রুট ওভার ল্যামডা 1 কত বলে দিচ্ছে? প্রথমে ল্যামডা 1 ছিল, পরে হয়ে গেছে 4 ল্যামডা। ওকে, 4 ল্যামডা 1। আচ্ছা, প্রথমে জানি না জেড 2 -1, প্রথমে পরমাণু ক্রমাঙ্ক কত ছিল? 11 -1। এটা কেটে যাবে, কত পড়ে থাকবে আমাদের কাছে? হাফ ইকুয়াল টু জেড 2 -1 বাই 10, বা জেড 2 -1 কত পড়ে থাকবে? 5, বা জেড 2 কত পড়ে থাকবে? 6। তাহলে আমাদের পরমাণু ক্রমাঙ্ক কত হবে তার? 6। বোঝা গেল? তো এইভাবে আমরা মজিলের সূত্রের অঙ্কগুলো কিন্তু করি। এই ধরনের অঙ্কই সাধারণত আসবে পরীক্ষাতে তোমাদের। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের পুরো জায়গা। যদি তোমাদের কিছু চাই বা কিছু ডাউট থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে। যদি এরপর ওই যেগুলো বললাম যে তোমাদের চাই কিনা কোয়েশ্চেন্সগুলো, যদি চাই তাহলে কমেন্টে জানাবে, আমি এর পরের ভিডিও মেবি ওটাই তাহলে নিয়ে আসবো। ঠিক আছে, টাটা, সবাই ভালো থাকো, সবাই পড়াশোনা করতে থাকো।